ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন ভ্রাতৃপ্রতিম জাতীয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী ও তৌহিদি জনতা, সিরাজগঞ্জ জেলাবাসী, আমি আজ আপনাদের এই গণসমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের লেডি ফেরাউন, স্বৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র মুক্ত হয়েছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা যাদেরকে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে বুকগুলো ঝাঁঝরা করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 2014-15 সালে বিরোধী দলীয় নেতা কর্মী আল্লামা সাঈদীকে মিথ্যা ফাঁসির রায় দেওয়ার প্রেক্ষিতে ফুঁসে ওঠা গোটা বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি জনতা শতাধিক যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, 2021 সালের মোদী বিরোধী শান্তি প্রিয় হেফাজতে ইসলামের আন্দোলনে স্বৈরাচারী জালিমের বুলেটের আঘাত কেড়ে নিয়েছে 21 জন তাজা প্রাণ, 2024 সালের জুলাই এবং আগস্ট সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে টার্গেট কিলিং এর শিকার হয়ে আওয়ামী দুঃশাসন হায়নাদের, আওয়ামী পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী বাংলাদেশের 2 সহস্রাধিক ছাত্র ও বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত অবস্থায় এদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে রক্তের বিনিময়ে, যেই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি। আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না। এজন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখো প্রাণের রক্তের বিনিময়ে স্বৈরাচারী, অত্যাচারী, জালিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যে 1971-এর মহান মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করা হয়েছিল। পিন্ডির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে
বাংলাদেশের মানুষকে দিল্লির শৃঙ্খলে আবদ্ধ করবার ষড়যন্ত্র চালানো হয়েছিল। 1972 সালে একটি সংবিধান তৈরি করা হয়, যেই সংবিধানের মূল নীতিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন, সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি গেলেন লন্ডন। লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার প্লেন ল্যান্ড করলো। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর শরণাপন্ন হলেন, সেখান থেকে প্রেসক্রিপশন গ্রহণ করলেন। আসার সময় মুজিব কোটের পকেটে ইন্দিরা গান্ধী চিরকুট লিখে দিল, যেই চিরকুটের মধ্যে ভারতীয় সংবিধানের মৌল 4 নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচনা করবার নির্দেশনা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে বাংলাদেশে এসে সেই সংবিধান প্রণয়ন করলেন, যেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ ধরে বলি দেওয়া হয়েছিল। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, 1971-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল জুলুমের বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার লড়াই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে সেই জুলুম, শোষণ, বৈষম্যহীন বাংলাদেশ গড়বার এদেশের 7 কোটি মানুষের স্বপ্নকে পায়ের তলায় পিষ্ট করে শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছাকে তিনি জলাঞ্জলি দিয়েছিলেন। তিনি ভারত থেকে আমদানি করলেন ধর্মনিরপেক্ষ মতবাদ। মুক্তিযুদ্ধের সময় এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 52 থেকে 54, 54 থেকে 66, 66 থেকে 69, 69 থেকে 70, 70 থেকে 71-এর মুক্তিযুদ্ধ কখনো বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার কথা শুনেনি। মুক্তিযুদ্ধের পর হঠাৎ করে ভারত থেকে ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করা হয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশ আর কোনদিন ভারতের গোলামীর শৃঙ্খলে আবদ্ধ হবে না। এবারের লড়াই ছিল আমাদের ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের লড়াই। আগস্ট বিপ্লবের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলকে বাংলাদেশ থেকে উৎখাত করা। কাজেই যারা এখনো বাংলাদেশকে সেই ভারতীয় পচামাল ধর্মনিরপেক্ষতার আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছেন, তাদের জন্য সবিনয়ে আমার আবেদন, আমার তাদের প্রতি অনুরোধ হলো এই, ধর্মনিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকলে সীমান্ত খোলা আছে, চলে যেতে পারেন। শাহজালালের বাংলাদেশে আর কোনদিন ধর্মনিরপেক্ষতাকে ফিরে আসতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে। সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। আমরা বলতে চাই, সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে। এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক পয়জন বাংলাদেশে আপনারা পুশ করবার যেই দিবাস্বপ্ন এবং যেই
আপনারা অপকর্ম অপপ্রচেষ্টা শুরু করেছেন মুসলমানদের একত্ববাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায়তারা চালাচ্ছেন। পরিষ্কার বলে দিতে চাই, এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। গণমানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই, সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন। এখন আমরা দেখছি বিএনপির মধ্যে জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে বাঁশের চেয়ে বড় বড় কিছু কঞ্চি তৈরি হচ্ছে। আপনাদের যদি ধর্মনিরপেক্ষ মতবাদের প্রতি, আওয়ামী রাজনীতির প্রতি এত পীড়িত থাকে, শেখ হাসিনার সাথে যোগ দেন। বিএনপি যদি এই ধারা থেকে নিজের দলকে রক্ষা করতে না পারে, বিএনপির ব্যাপারে এদেশের তাওহীদি জনতা ভিন্ন কোন চিন্তা করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারপরের বক্তব্য হলেই আজ বাংলাদেশে ফ্যাসিবাদীদেরকে আবার পুনর্বহাল করবার, পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচটি গণহত্যা পরিচালনা করেছে। পাঁচটি গণহত্যার মাধ্যমে প্রায় 3000 বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা বলবো, আগে আওয়ামী লীগের বিচার করেন। 5টি গণহত্যা সহ হাজার হাজার গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, তার গোটা প্রশাসনের শেখ হাসিনার লেসপেন্সার যারা দেশ এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাত দিয়ে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে। যদি সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয়, সেই বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগের কোন নেতাকর্মী অবশিষ্ট থাকে, ভালো। আমার ধারণা, যেই পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের টপ টু বটম যেই পরিমাণ নেতা কর্মী সরাসরি হত্যাকাণ্ড, গুম কাণ্ড, দেশের অর্থ পাচার কাণ্ডের সঙ্গে জড়িত যদি বিচার করা হয়, আওয়ামী লীগ বাটি চালান দিয়েও বাংলাদেশে ইউনিয়ন পরিষদে নির্বাচন করবার মতো কোনো প্রার্থী খুঁজে পাবে না। সেই ক্ষেত্রে নতুন করে জন্ম নেওয়া বর্তমান সময়ের শিশুরা যদি ভবিষ্যতে কোনোদিন আওয়ামী লীগ করতে চায়, সেই দিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে। কাজেই সকল দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, নাগরিক পার্টি, গণ অধিকার পার্টি সহ সকল দলগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে।
বিএনপি এবং জামাতের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা আপনাদের দলীয় রাজনীতির স্বার্থে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো ফাটল ধরাবার চেষ্টা করেন, এদেশের সকল দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে আমরা কোন ঐক্য গড়ে তুলতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হবে, শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর হবে। তারপরে কোন তুলসী পাতা আওয়ামী লীগে অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাসিত হবে। এরপরের কথা, আজ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমরা ওনাকে সম্মান জানিয়েছি, শ্রদ্ধা জানাই। ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে। বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করার উৎসাহ পাচ্ছে। সেই জন্য প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। বিগত রমজানুল মুবারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল। এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর পাশাপাশি এ কথাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন আপনারা এই ভালো কাজগুলো করেন, এদেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। ইসলাম, আল্লাহর কোরআন, ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনশ্বর অবিনাশী এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না। স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে। বাংলাদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা স্তম্ভিত। ফ্যাসিবাদের আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আওয়ামী লীগ সরকারও কোনদিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করার দুঃসাহস দেখায় নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ক কমিশন গঠন করে দিলেন? তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বলেছে, ইসলাম বলেছে, কোরআন দুনিয়াতে এসেছে সকল বৈষম্যের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করবার জন্য। কোরআন নাজিলের অন্যতম প্রধান লক্ষ্য হলো বৈষম্য বিলোপ করা। দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনূসের নারী কমিশন, তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন। এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না। তারা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে, তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে। তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তঃধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায়। এই সকল মানুষ, আমি তাদেরকে নারী বললাম না, কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না। আপনারা নারী সমাজের গণভোট গ্রহণ করুন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের 90% নারী এদের বিরুদ্ধে নিজেদের রায় এবং মতামত প্রকাশ করবে। কাজেই এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো, ইসলামকে অবমাননা করলো, এদেশের 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো, সেই অপরাধে তাদের বিচার চাই, বিচার দাবি করি আমরা। এরা তসলিমা নাসরিনের দোসর, এরা তসলিমা নাসরিনের দোসর, এরা তসলিমা নাসরিনদের প্রেতাত্মা।
তসলিমা নাসরিন গেছে যে পথে, তাদের প্রেতাত্মারাও যাবে সে পথে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আগামী ৩রা মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সকল ইসলামপন্থীদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী আমির হেফাজত ডাক দিয়েছেন, বলেছেন চলো চলো ঢাকা চলো। সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্ক বার্তা শুনিয়ে দিতে চাই, বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে, আর না হয় আগামী দিনে ইসলামপন্থী আল কোরআনের সৈনিকদেরকে রাজপথে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমাদের উদাত্ত আহ্বান, আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাই, গাজায় মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতা, সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর নৃশংসতা এবং গত 5ই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025-এর মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে, সেই পায়তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদাত্ত আহ্বান জানায়। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আজ আমরা বৈষম্যহীন দেশ গড়তে চাই, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। আমি বলবো, ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ গড়তে পারে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস, তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে, ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহর জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করার উদাত্ত আহ্বান জানাই। আপনারা যে যেখানে আছেন দলমত নির্বিশেষে খেলাফতের পতাকা তলে শরীক হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের অগ্রযাত্রা অব্যাহত রাখবার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচন অত্যাসন্ন। আমাদের মহাসচিব সাহেব বলেছেন প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি কোনো কাল বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশের মেহনতি মানুষের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে, দেশ প্রেমিক জনতার পক্ষ থেকে রিকশা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায়। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ?